আসলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ উনি আমাদের সবার নয়নের মণি, কলিজার টুকরা। উনাদের দোয়া আমাদের সকলের জন্যই দরকার। তো যেহেতু আপনিও বলছেন উনাকে এই মুহূর্তে একটু বিশ্রাম দেওয়া দরকার, যেন উনাকে আর আমরা ব্যবহার না করি, কারণ অনেকেই ব্যবহার করতেছেন। দুঃখজনক ব্যাপার, উনার প্রাণপ্রিয় সন্তান মুহতারাম আনাস মাদানী, পৃথিবীর কোন সন্তান তার বাবার অমর্যাদা দেখতে চায় না, দেখতে পারে না। অতীব দুঃখের বিষয়, আজকে আনাস মাদানী নিজেই তার বাবাকে আল্লামা আহমদ শফী সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন। মনে হচ্ছে আনাস মাদানী লালবাগের মুফতি ফয়জুল্লাহ সাহেব সহ অনেককে নিয়ে আল্লামা আহমদ শফী সাহেবকে কলঙ্কিত করবার জন্য তাদের কি উদ্দেশ্য আল্লাহই জানে, বাস্তবায়ন করবার জন্য মাঠে নেমেছেন। তো আমি সেই দিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি, যেহেতু আপনি বলছেন আল্লামা আহমদ শফী হুজুরকে এই মুহূর্তে রেস্টে নেওয়া উচিত, তো কিছু কিছু কতিপয় দুষ্কৃতিকারী আল্লামা আহমদ শফী সাহেবের রেস্ট চান না। তারা চাইতেছেন আমৃত্য আহমদ শফী সাহেবকে সবগুলো জায়গা ক্ষমতায় রেখে তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করবে। তো আমি আপনাকে আর সরকারের অংশ বলবো না, যেহেতু আমাকে নিষেধ করেছেন। আমি আপনাকে সরকারের শুভাকাঙ্ক্ষী হিসাবেই বলবো, আপনি কি অনুগ্রহপূর্বক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি একটু আলোচনা করবেন, যে আল্লামা আহমদ শফী সাহেব হুজুরকে বেফাক হাইয়া থেকে একটু বিশ্রামে পাঠানোর জন্য ব্যবস্থা নেবেন কিনা। কারণ আমি মনে করি দুষ্কৃতিকারীরা আল্লামা আহমদ শফী সাহেব হুজুর যদি রেস্টে চলে যান, তারা আর কোনো অন্যায় দুর্নীতি করার সুযোগ পাবে না, কারণ তাদের মূল শক্তি হচ্ছে আল্লামা আহমদ শফী। আর আমরা আল্লামা আহমদ শফী সাহেবের কাছে এতই দুর্বল, ওনার নামে কিছু বললে আমরা বিশ্বাস না হলেও বিশ্বাস করতে বাধ্য। তাই দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ করবার জন্য আল্লামা আহমদ শফী সাহেবকে বেফাক হাইয়ার নেতৃত্ব থেকে রেস্টে পাঠানোর জন্য আমরা ওনাকে দূরে সরাইবার মতো মন্তব্য করবো না, রেস্টে পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। বেফাক ঢাকায় আছে কিনা আমি জানি না। বেফাক পরিচালিত হচ্ছে চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামেও বেফাকের যে আপনার যিনি প্রধান, বাংলাদেশের সকল উলামাদের উনি মুরব্বী হিসাবে সকলেই ওনাকে সম্মান করেন। ওনার শারীরিক অবস্থা, ওনার স্যালাইন দেওয়া অবস্থায় আমি শুনতে পাইছি যে ওনার ঠোঁট নাড়ছে, আর কিছু যুবক, এর মধ্যে ওনার সন্তানও আছেন, ওনারা বলছেন যে আব্দুল কুদ্দুস সাহেবকে দায়মুক্ত করা হয়েছে। এখন এভাবে মানে তদন্ত না করে, তদন্ত কমিটি না করে, 3 জনের বহিষ্কার অব্যাহত রেখে একজনকে দায় মুক্ত করা, এইটা আমার বিবেচনায় ইনসাফ ভিত্তিক হয় নাই। এটাকে উচিত ছিল এটা তদন্ত কমিটি করা, নিরপেক্ষ আলেমদেরকে দিয়ে। এরা বেফাকের হইতে পারে, বেফাকের বাইরে হইতে পারে। এরা তদন্ত করে যখন রিপোর্ট দিত ঘটনাগুলার, ওই রিপোর্টের ভিত্তিতে কাউকে রাখা বা কাউকে বহিষ্কার করা, এটাই ছিল মুনাসিব। কিন্তু এটা করা হয় নাই। আমি বলবো যে এই গ্রুপিং ট্রুপিং বন্ধ করি, আর তরুণদেরকে আনেন, তরুণদেরকে এখন সামনে নিয়ে আসেন, মুরব্বীদের থেকে এখন তাদেরকে পরামর্শ নেন, তাদের অ্যাডভাইস শুনেন। এখন দুনিয়ার লোভে যারা আকৃষ্ট তাদেরকে দূরে সরাইয়া নির্লোভ তরুণ আলেমদেরকে দিয়া বিভাগ পুনর্গঠন করেন। তাইলে আলহামদুলিল্লাহ কওমি আবার সেই দারুল দেওবন্দের পূর্ণ অনুসরণে তার জাগরণ সৃষ্টি করতে পারে। তবে আমি এখন বলবো যে হাটাজারির হজরত শুধু যে বেফাকের প্রধান, হায়াতুল উলিয়ার প্রধান, শুধু তা না, হাটাজারি মাদ্রাসারও তিনি প্রধান, হেফাজতেরও তিনি আমির। তো এইখানে যে জিনিসটা লঙ্ঘিত হচ্ছে সেটা হলো হায়াতুল উলিয়ায় এবং বেফাকে তাদের গঠনতন্ত্রের মধ্যে সুস্পষ্টভাবে আছে, যারা ওইখানে থাকবেন বা সদস্য থাকবেন তারা রাজনীতির সাথে কেউ জড়িত হইতে পারবেন না। কিন্তু দেখা গেছে যে এইখানে প্রায় সবাই বিভিন্ন দল করেন এবং তারা রাজনীতি করেন। তো এই সব বিষয়ে একটা সুস্পষ্টতা আসা উচিত।
অস্পষ্টতার মধ্যে নিমজ্জিত থেকে যে যেরকম পারে ব্যাখ্যা দেওয়া এটাও সঠিক হবে না। আর এই মুহূর্তে এই বয়সে এখন ওনার পূর্ণাঙ্গ খেদমতের দরকার, ওনার এখন পুরা অবসরের প্রয়োজন। যতক্ষণ হুঁশ থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে হুঁশে রাখবেন, ততক্ষণ গিয়ে ওনার থেকে পরামর্শ আনা এটাই বাঞ্ছনীয়। কওমির কি করে এই চরিত্র হয়? রাত্রের বেলা কুচ বরিয়া টাকা নেওয়া, দিনের বেলা গালিগালাজ করা, আবার টাকার জন্য লাইন ধরে বসা। যদি এ ধরনের কোনো চ্যালেঞ্জ কেউ করেন তাহলে আমি বলবো, নাম ধরে আমি বলতে পারবো যে ওনার বেতন কত, মাদ্রাসায় টাকা নেন কত, আর এখন সম্পদ কত, ইনারা কি জবাব দিন উঠবে? এই যে কওমির এখন যে তরুণ ছাত্ররা, তারা এখন সব কিছু জানতে চায়। তারা এখন এক সময় কওমি মাদ্রাসায়, আমার এখনো স্মরণ আছে, লালবাগ মাদ্রাসা থেকে পিটাইয়া কয়টা ছাত্রকে বাইর করিয়ে দেওয়া হইল। আমার কাছে আব্দুর রব ইউসুফ হিসাব এবং এখন উনি বেঁচে আছেন, আর এমদাদুল্লাহ কারাইগাদার হিসাব উনি নাই, মারা গেছেন। ওনারা এসে বললেন যে একটু আমিন হিসাবের খেদমতে আপনি বলেন যে আমাদের ছেলেগুলা ছাত্র মজলিস করে এই জন্য লাঠি পিটা করিয়া তাদের লালবাগ থেকে বাইর করিয়ে দেওয়া হয়েছে। এমন একটা কাণ্ড কারখানা হইল যে পত্রিকা পড়া মাদ্রাসায় ছাত্ররা পড়লে বেত খাইতে হইত। এই যুগ এখন নাই। এখন কওমির ছেলেরা সবাই ফেসবুক চালায়, সবাই সারা দুনিয়ার খবর রাখে, সমস্ত দুনিয়ার বিবৃতি তারা নেয়। কিন্তু দুর্ভাগ্য হইল সত্য, এই যে করোনাকালীন একটা সময় গেল, ব্যাপক করে একটা বড় প্রতিষ্ঠান কওমির আছে, দুইটা প্রতিষ্ঠান বাংলাদেশে। একটা হইল ওই যে রাস্তায় চাঁদা উঠায় বাস মালিক সমিতি আর শ্রমিক সমিতি, এর নেতারা তাদের একটা বাস ড্রাইভারের খবর নেয় নাই। আর বেফাক তারা কখনো কোনো গরিব আলেমদের খবর নিছেন বলে আমার নোটিশে নাই। বাংলাদেশ ইসলামী ঐক্য জোটে হাজার হাজার কওমির আলেম আছে, জিজ্ঞেস করে দেখছি, করুণ অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে, কিন্তু তাদের খোঁজ খবর তারা রাখেন না। তারা বরঞ্চ এখনো গাড়ি বাড়ির প্রতিযোগিতায় ব্যস্ত। এক একজনের সাহেবজাদা, এই সাহেবজাদাদের দামি মোবাইল 30,000 টাকার মোবাইলে হয় না। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতেছি মুহতারাম। মাঝখানে আমি একটা কথা বলতে চাই, বেফাক প্রসঙ্গে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। তবে আমি জানতে চাইব, এই করোনাকালীন সময়ে আপনি একটা কথা বলছেন যে বেফাক কোন উদ্যোগ গ্রহণ করে নাই, কিন্তু আমি এই জায়গাতে আপনার সাথে একটু যুক্ত হব। বেফাক তো কোনো রাজনৈতিক সংগঠন নয়, বা বেফাক কোনো দাতা সংস্থা নয়, বেফাক হচ্ছে একটা শিক্ষা বোর্ড। এখন আপনি বেফাকের কথা বলতেছেন, তারা করোনাকালীন সময়ে কাউকে সাহায্য সহযোগিতা করেন নাই। বাংলাদেশের মধ্যে স্কুল কলেজেরও তো শিক্ষা বোর্ড আছে, তারাও তো করে নাই। তাহলে আপনি তাদের কথা না বলে বেফাক সাহায্য সহযোগিতা করে নাই এই কথাটা উত্থাপন করলেন কেন? আমি এই জন্য বললাম, বেফাকের ফান্ড প্রতিষ্ঠার বিষয় আমার কিছু নলেজে আছে। আমার নলেজে আছে বেফাকের সাথে সম্পৃক্ত আলেমরা, তাদের মধ্যে কয়জনে আপনার মাদ্রাসার জন্য তারা টাকার অনুদান নিচ্ছেন, কোন কোন মাদ্রাসার জন্য কত নিচ্ছেন আমি বলতে পারি। কিন্তু দুর্ভাগ্য হলো যে তাদেরই মাদ্রাসায় প্রিন্সিপাল নিয়ে গেছেন 50,000 টাকা, আর শিক্ষকের 8 মাসের বেতন বাকি 2,000 টাকা দিয়া বলছেন যে সবর করো, আল্লাহর উপর ভরসা রাখো। তো আপনি আমাকে ঠিকই প্রশ্ন করছেন যে আমি কেন ইউনিভার্সিটির কথা বললাম না, আমি কেন অন্যান্য শিক্ষা বোর্ডের কথা বললাম না। তারা শিক্ষকদের জন্য সমস্ত জেলার ডিসিরা টাকা বিতরণ করতেন এই বোর্ডের যারা নেতৃত্বে আছেন তাদের কারণে। তারা শিক্ষামন্ত্রীর কাছে বারবার ধর্ণা দিচ্ছে, শিক্ষকদের তালিকা দিচ্ছে, অন্ধ স্কুলগুলার যে শিক্ষকরা এখন কে কোথায় আছে তাদের খোঁজ খবর নিচ্ছে, যেগুলা আমার নলেজে আছে। কিন্তু বেফাকের বিষয় হইলো, আমার কাছে অনেকে আইসা কান্নাকাটি করছেন, তারা বলছেন যে দুর্ভাগ্য হইল যে বেফাকের নেতৃবৃন্দ একটু সর্দি কাশি হইলেই
তারা পৃথিবীর সেরা হাসপাতালে চিকিৎসা পান, আর আমার ছেলেটা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করলো, কেউ খবর নিল না। তো এটা কি মুনাসিব? আচ্ছা মুহতারাম, আমি আপনার কাছে বেফাক প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করব। বর্তমানে বেফাক দুর্নীতি, আপনি নিশ্চয়ই অবগত আছেন, বেফাকের দুর্নীতি নিয়ে সারা বাংলাদেশে আলোচনার ঝড় বইতেছে। তো আপনি এই বেফাক দুর্নীতি সম্পর্কে যদি কিছু বলতেন, আমি একটু আপনার আলোচনার সহায়তার জন্য আমি একটু বলি। যেমন আব্দুল কুদ্দুস সাহেব বেফাকের মহাসচিব, উনি আবার বেফাকের সিনিয়র সহসভাপতি। কারণ হায়াতুল উলিয়া, যে হায়াতুল উলিয়ার অধীনে কওমি মাদ্রাসার 6টি শিক্ষা বোর্ড, তো উনি যদি হায়াতুল উলিয়ার কো চেয়ারম্যান হতে হয় তাহলে বেফাকের সিনিয়র সহসভাপতি হতে হবে। উনি বেফাকের একদিকে সিনিয়র সহসভাপতি আবার মহাসচিব, একই ব্যক্তি দুইটা পদ দখল করে রাখলেন, এটা ন্যায়সঙ্গত কিনা? তারপরে 4 জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, 3 জন ব্যক্তিকে বহিষ্কার করা হয়েছে। আরেকজন বেফাক মহাসচিব আব্দুল কুদ্দুস সাহেব, উনার বহিষ্কার মানে কার্যকর হলো না। উনাকেও যখন বলা হয়েছিল যে আপনি পদত্যাগ করুন, কিন্তু উনি বললেন যে হাটহাজারীর আল্লামা আহমদ শফী সাহেবের সাথে আলাপ করে উনি সিদ্ধান্ত জানাবেন, হুজুর যা বলেন। বিবারিয়ার মুহতারাম সাজিদুর রহমান সাহেবও আব্দুল কুদ্দুস সাহেবকে সমর্থন করলেন, যার জন্য উনি এখন পর্যন্ত বেফাকের মহাসচিব হিসেবেই আছেন। যেহেতু 3 জনকে বহিষ্কার করা হলো, আব্দুল কুদ্দুস সাহেব এমন কি মহান ব্যক্তিত্ব যার জন্য ওনার বহিষ্কার কার্যকর হলো না? আসলে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। তো আব্দুল কুদ্দুস সাহেবের বিষয়টি মাথায় রেখে আপনি বেফাক দুর্নীতি সম্পর্কে আপনি কি ধারণা রাখেন, আপনি যদি একটু আমাদেরকে বলতেন। দেখেন, আপনার সব কথা কিন্তু স্পষ্টভাবে আসে নাই, নেটে ডিস্টার্ব করছে, কিন্তু যেহেতু আপনি প্রশ্ন করছেন যেটা আমি বুঝতে পারছি, যে আমি কোনো ব্যক্তিকে নিয়ে, ব্যক্তির নাম নিয়ে আমি কথা বলতে চাই। বেফাকের মরহুম মহাসচিব মৌলানা আব্দুল জব্বার সাহেবের নিবেদনটা আমি নিজের চোখে দেখছি। সেই ফরিদাবাদ মাদ্রাসায় একটা ছোট্ট রুমে উনি বেফাকের কার্যক্রম করতেন। পরবর্তীতে খতমে নবুয়তের অফিসে ওনাকে ওইখানে একটা রুম দেওয়া হয়েছিল, ওইখানে কাজ করতেন। এত নিবেদিত একজন মানুষ ওই বেফাকের কাজ করতে গিয়ে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছিলেন ফরিদাবাদ মাদ্রাসায়। ওখানে দেখতে গিয়ে উনাকে আমার বাসায় নিয়ে আসছিলাম, কিন্তু উনি বেফাকের কাজের জন্য উনি অল্প সময়ের মধ্যেই বললেন যে না মেজবা ভাই, আমি আমার কর্মস্থলে আমি ফিরে যেতে চাই। বেফাক খুব ঘামের বিনিময়ে খুব নেক মানুষগুলার দ্বারা প্রতিষ্ঠিত। আপনি মুফতি নুরুদ্দিন সাহেবের মতো লোক বেফাকে ছিলেন, মুতাসিম বিল্লাহর মতো মানুষ বেফাকে ছিলেন, খতিব উবাইদুল হক সাহেবের মতো লোক বেফাকে ছিলেন। ইদানিং কালে যে বেফাক সম্বন্ধে যেটা শুনতেছি আমি, আর আমি তো আপনাকে করোনাকালীন সময়ের কথা বললাম, বেফাক ঢাকায় আছে কিনা আমি জানি না। বেফাক পরিচালিত হচ্ছে চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রামেও বেফাকের যে আপনার যিনি প্রধান, বাংলাদেশের সকল উলামাদের উনি মুরব্বী হিসাবে সকলেই উনাকে সম্মান করেন। উনার শারীরিক অবস্থা, উনার স্যালাইন দেওয়া অবস্থায় আমি শুনতে পাইছি যে ওনার ঠোঁট নাড়ছে, আর কিছু যুবক, এর মধ্যে ওনার সন্তানও আছেন, ওনারা বলছেন যে আব্দুল কুদ্দুস সাহেবকে দায়মুক্ত করা হয়েছে। এখন এভাবে মানে তদন্ত না করে, তদন্ত কমিটি না করে 3 জনের বহিষ্কার অব্যাহত রেখে একজনকে দায় মুক্ত করা, এইটা আমার বিবেচনায় ইনসাফ ভিত্তিক হয় নাই। এটাকে উচিত ছিল এটা তদন্ত কমিটি করা, নিরপেক্ষ আলেমদেরকে দিয়ে। এরা বেফাকেরও হইতে পারে, বেফাকের বাইরে হইতে পারে। এরা তদন্ত করে যখন রিপোর্ট দিত
ঘটনাগুলার ওই রিপোর্টের ভিত্তিতে কাউকে রাখা বা কাউকে বহিষ্কার করা, এটাই ছিল মুনাসিব, কিন্তু এটা করা হয় নাই। এই আপনার প্রশ্নের উত্তরে আমি শুধু এটুকু বলতে পারবো, আমি এর বেশি একজন ব্যক্তির নাম মেনশন করে আমার বলা আমি বলতে পারবো না, বা আমি বলবো না। আমি অনেক কিছু জানি, অনেক ব্যক্তি সম্বন্ধে আমি অনেক কিছু জানি, কিন্তু আপনার এই লাইভে এখন যারা আপনার মজলিসে শুরা হাটাজারি সদস্য আছেন, আমাদের মৌলানা নুরুল ইসলাম সাহেব আছেন, আব্দুল কুদ্দুস সাহেব আছেন, ইনাদের সাথে আমার ব্যাপক বন্ধুত্ব আজকে থেকে নয়, সেই 80-র দশক থেকেই আমি তাদেরকে জানি, চিনি। তো এখন যে বেফাকের অবস্থা, হায়াতুল উলিয়ার অবস্থা, এগুলায় যে কোনো কওমির ছাত্ররা এবং তরুণ শিক্ষকরা তারা কোনো দিশা পাচ্ছেন না, পথের সন্ধান পাচ্ছেন না, কোনো গাইডলাইন পাচ্ছেন না, তারা সকলেই একটা হতাশায় নিমজ্জিত। তা আমি বলবো যে এখন সময় আসছে বেফাককেও সংস্কার করা, হায়াতুল উলিয়াকেও সংস্কার করা, এগুলাকে আরো বেশি কার্যকরী করা, লক্ষ লক্ষ ছাত্রের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করা, চিন্তা করা। কেন এখন সরকারকে আমরা সহযোগিতায় পাচ্ছি। আমার মনে আছে যে যখন ভোলার গ্রিন ক্রিসেন্ট মাদ্রাসায় আপনার অস্ত্র পাওয়া গেল, জামাতিদের মাদ্রাসা, পরের দিন সকল পত্রিকায় যখন বলা হইল এটা কওমি মাদ্রাসা, তখন বায়তুল মুকাররমে সমাবেশ করে ফরিদউদ্দিন মাসুদ সাহেব সভাপতি, আমি প্রধান অতিথি, সমাবেশ করে ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে 10 জন আলেমকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করি, এবং উনি তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আপনাদেরকে, অর্থাৎ আলেমদেরকে জিজ্ঞাসা না করে, প্রিন্সিপালদেরকে জিজ্ঞাসা না করে কোন কওমি মাদ্রাসায় পুলিশের এই হবে না। কিন্তু এরপরে তো যা কত কিছু, কত পানি কত দিকে গড়াইছে। আমাকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য বারবার যখন আমি ওনাকে বলছি, শেখ আব্দুল্লাহ সাহেব চিটাগাং গেছেন, আরো লোকজন সংশ্লিষ্ট হয়েছেন, তখন যারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলেন তারা বলছেন মেজবুর রহমান চৌধুরী কওমির প্রতিনিধি না। অবশ্যই না, কিন্তু কওমির শুভাকাঙ্ক্ষী, কওমির মঙ্গলকাঙ্ক্ষী। আর মেজবুর রহমান চৌধুরীর দলের মধ্যে হাজার হাজার কওমির লোকজন আছেন, এবং স্বাধীনতার পরে আর 4-5 বছর পরে আমি লন্ডন থেকে আসার পরে কওমির আলেমদের একটা আন্দোলন হয় নাই যে আন্দোলনের মঞ্চে আমি ছিলাম না। এখন হয়তো অনেকেই ছোট ছিলেন, ওনাদের আব্বারা তখন মুরব্বী ছিলেন, তারা আমাকে স্নেহ করছেন, তখন আমি তরুণ ছিলাম, ভালোবাসছেন, এবং সাংগঠনিকভাবে 2 নাম্বার 3 নাম্বার ব্যক্তি হিসাবে আমার নাম তারা সবসময় রাখছেন। আজও আমি কওমির সাথেই জড়িত, মানে কওমি মাদ্রাসার পড়ার সাথে নয়, কওমির উন্নতির জন্য, লাখ লাখ ছাত্রদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। এই হায়াতুল উলিয়া গঠনের প্রেক্ষাপট, ইতিহাস, এই ফরিদাবাদ মাদ্রাসায় আহমদ শফি সাহেবের সাথে বৈঠক, আব্দুল কুদ্দুস সাহেব এখানে ছিলেন, তখন এই হায়াতুল উলিয়া সাহায্য ধরে নাই। প্রধানমন্ত্রী বলছিলেন একটা তালিকা দিতে, সেই তালিকার মধ্যে এখনো এই পেপার আমার কাছে আছে, স্বাক্ষর দিয়ে 11 জনের নাম দেওয়া হয়েছিল। ওই বৈঠকে আমাদের মৌলানা নুরুল ইসলাম জিহাদি ছিলেন, এখানে এই যে আমাদের উত্তরা মাদ্রাসার জমিয়তুস সাহাবা মৌলানা রুহুল আমিন খান সাহেব ইনারা ছিলেন, আব্দুল কুদ্দুস সাহেব ছিলেন। ওখানে আপনার ফরিদউদ্দিন মাসুদ সাহেবের নাম নিজের হাতে কেটে দিলেন হযরত মৌলানা আহমদ শফি সাহেব। উনি বললেন যে না, এটা বাদে, তালিকাটা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন, আমি সাইন করে দিচ্ছি। এরপরে অনেকেই এটার সাথে জড়িত হয়েছেন। আমি যদি কওমির প্রতিনিধিত্ব করি না, আমি তখন আস্তে সরে গেছি। কিন্তু যেদিন পার্লামেন্টে আইন পাশ করা হয়, সেদিন সারা রাত আব্দুল্লাহ সাহেব, আল্লাহ বেহেশত নসিব করুক, আর যাই হোক, ওই পার্লামেন্টে আইন পাশ করার জন্য স্পিকারের কাছে, হুইপের কাছে এজেন্ডায় আনার জন্য
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সারা রায় দেন দরবার করা হয়েছে, এটা কেউ জানে না। কেন আমরা জানি আইন পাস না হইলে এটা ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকতে এইটা কিছু হবে না। এখনো নেপথ্যে থেকে কওমির আলেমদের জন্য বা তাদের মাদ্রাসাগুলোর জন্য স্থায়িত্বের জন্য আমি কাজ করি, এবং ওই কাজ কাউকে দেখাইবার জন্য নয়। আজকে আপনার কথা প্রসঙ্গে অনেক কথা উঠে আসলো যে এই প্রজন্মের অনেকেই আন্দোলনও দেখে নাই, 12 বছর থেকে তো দেশে কোনো আন্দোলনও নাই, আর এর আগেও তারা আন্দোলনও দেখে নাই, তারা সংগ্রামও দেখে নাই। তাদের মুরব্বী সম্বন্ধে তারা গল্প শুনে, যে ইতিহাস ছাড়া যে রকম গল্প করেন, গল্প ফাঁদেন, তারা এইটার মধ্যে বিশ্বাস করেন। তো আমি আপনাকে বলবো, কওমিকে রক্ষার জন্য, হায়াতুল উলিয়াকে শক্তিশালী করার জন্য এই মুহূর্তে প্রয়োজন তরুণ আলেমদেরকে সংঘবদ্ধ হওয়া, তাদের মধ্যে মেধাবী যারা, এদেরকে বাছাই করে নিয়ে একটা গবেষণা পরিষদ করা। এই গবেষণা পরিষদ থেকে এমন ধরনের সংস্কার সিলেবাস তারা তৈরি করবেন যে ছাত্ররা কওমি মাদ্রাসায় লেখাপড়া করে সহজে তারা আইসিয়া মেট্রিক দিতে পারবে। এখনো তারা হায়াতুল উলিয়াতে এম এর মর্যাদা পায় দাওরা দিলে, কিন্তু দাওরার আগে তারা মেট্রিকের সার্টিফিকেট দিতে হইলে আলিয়ায় আইসিয়া ভর্তি হইতে হয়। এই গুজামিল গুলাকে তো মিলাইতে হবে, সিরিয়াল করতে হবে, ধারাবাহিকতা আনতে হবে। আনার জন্য কি কাজ হচ্ছে না খালি গ্রুপিং হচ্ছে? আমি বলবো যে এই গ্রুপিং ট্রুপিং বন্ধ করি, আর তরুণদেরকে আনেন, তরুণদেরকে এখন সামনে নিয়ে আসেন, মুরব্বীদের থেকে এখন তাদেরকে পরামর্শ নেন, তাদের অ্যাডভাইস শুনেন। এখন দুনিয়ার লোভে যারা আকৃষ্ট তাদেরকে দূরে সরাইয়া নির্লোভ তরুণ আলেমদেরকে দিয়া বিভাগ পুনর্গঠন করেন, তাইলে আলহামদুলিল্লাহ কওমি আবার সেই দারুল দেওবন্দের পূর্ণ অনুসরণে তার জাগরণ সৃষ্টি করতে পারে। মোহতারাম, আমি আপনার কাছে জানতে চাইব, আপনি তরুণদেরকে নেতৃত্বে আনার জন্য বলেছেন, কওমির তরুণ আলেমদেরকে নেতৃত্বে আনার জন্য বলেছেন। তো আমি একটা কথা জানতে চাইব, বর্তমানে হায়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান মুহতারাম আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ, যিনি বেফাকেরও কর্ণধার, ওনার বয়স আলহামদুলিল্লাহ 100-র কাছাকাছি, বা তো উনি একজন শতবর্ষী আলেম। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামগণ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আমিও শ্রদ্ধা করি এবং আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন হযরতকে হায়াতে তয়্যিবা দান করেন। এখন উনি যে বেফাকের দায়িত্বে আছেন, পাশাপাশি হায়াতুল উলিয়ার দায়িত্বেও আছেন। হায়াতুল উলিয়া যেহেতু একটা সরকার স্বীকৃত কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ সরকার স্বীকৃত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধান। তো আমি জানতে চাই, সরকারি চাকরিতে যারা নিয়োজিত আছেন ওনাদের বয়সের কোনো সীমা আছে কিনা অবসরে যাওয়ার? যদি অবসরে যাওয়ার বয়সের নির্দিষ্ট সীমা থেকে থাকে, তাহলে যেই বয়সে আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ সরকার স্বীকৃত বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করতেছেন, সেই বয়স সীমার মধ্যে উনি আছেন নাকি সেই বয়স সীমার বাইরে? যদি বয়স সীমার ভিতরে থেকে থাকেন তাহলে আমার কোনো কথা নাই, কিন্তু বয়স সীমার বাইরে যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশ সরকার কি আল্লামা আহমদ শফি সাহেবের জন্য আলাদা নতুন কোনো আইন প্রণয়ন করছেন কিনা? যদি আইন প্রণয়ন করে থাকেন তাহলে কোনো অসুবিধা নাই, আর যদি আইন প্রণয়ন করে না থাকেন তাহলে আহমদ শফি সাহেবের এই দায়িত্ব পালন করার বৈধতা আছে কিনা, এই জিনিসটা আমি ক্লিয়ার হতে চাই, কারণ আপনিও একজন সরকারের অংশ। না, আমাকে বারবার আপনি সরকারের অংশ বলছেন। এখন সরকার পুরাপুরি ভাবে আওয়ামী লীগের সরকার। আমরা যারা মহাজোটে ছিলাম, এই সরকারের মহাজোট এখনো নেত্রী বিলুপ্ত করেন নাই, করলে হয়তো থাকবো না। সরকারের অংশ হইলে তো দেখতেনি, কিন্তু সরকারের শুভাকাঙ্ক্ষী আমি। আমাকে সরকারের অংশ বারবার বললেন না, অংশ থাকলে হয়তো অন্যরকম কিছু হয়তো আমি বলতাম, কিন্তু আমি এখন আমি স্বাধীন বলার জন্য এখন আমার মনে যেটা আসে, যেটা দেখছি, যেটা সত্য, এটাই আমি বলবো। 1 নাম্বার কথা হলো, আপনি বলছেন যে হায়াতুল উলিয়া প্রধান, উনার বয়সের কোনো সময়সীমা আছে কিনা।
হায়াতুল উলিয়া কোনো সরকারি প্রতিষ্ঠান না, বরঞ্চ এইটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এইটার রূপ কি, এইটার ঘটনা কি, তড়িঘড়ি করিয়া এইগুলা এখন পর্যন্ত কোনো আইনের বা কোনো নিয়মের আওতায় আসছে করে জানা নাই। যদি শুধু কতজন মানুষ এইটা হবে আর এটার প্রধানকে উনি কাদেরকে নিবেন, এই ব্যাপারে একটা সার্কুলার দিয়ে হায়াতুল উলিয়া তৈরি করা হয়েছে, এইটা পর্যন্ত আমি জানি। তবে এখন ভবিষ্যতে আমার মনে হয় যে এটা যদি একটা যেহেতু মাস্টার্স এর সমমর্যাদার ডিগ্রি তারা দিবেন, এটা একটা অ্যাপিলিটিং ইউনিভার্সিটি হবে এবং সেই ইউনিভার্সিটির নিয়মেই এই কওমির সাথে সামঞ্জস্য সাদৃশ্য রেখে তার ঐতিহ্য বজায় রেখে ওই নিয়মেই হবে, এটা আমার বিশ্বাস। তবে আমি এখন বলবো যে হাটাজারির হজরত শুধু যে বেফাকের প্রধান, হায়াতুল উলিয়ার প্রধান, শুধু তা না, হাটাজারি মাদ্রাসারও তিনি প্রধান, হেফাজতেরও তিনি আমির। তো এইখানে যে জিনিসটা লঙ্ঘিত হচ্ছে সেটা হলো হায়াতুল উলিয়ায় এবং বেফাকে তাদের গঠনতন্ত্রের মধ্যে সুস্পষ্টভাবে আছে যারা ওইখানে থাকবেন বা সদস্য থাকবেন তারা রাজনীতির সাথে কেউ জড়িত হইতে পারবেন না। কিন্তু দেখা গেছে যে এইখানে প্রায় সবাই বিভিন্ন দল করেন এবং তারা রাজনীতি করেন। তো এই সব বিষয়ে একটা সুস্পষ্টতা আসা উচিত। অস্পষ্টতার মধ্যে নিমজ্জিত থেকে যে যেরকম পারে ব্যাখ্যা দেওয়া, এটাও সঠিক হবে না। আর এই মুহূর্তে এই বয়সে এখন ওনার পূর্ণাঙ্গ খেদমতের দরকার, ওনার এখন পুরা অবসরের প্রয়োজন। যতক্ষণ হুঁশ থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওনাকে হুঁশে রাখবেন, ততক্ষণ গিয়ে ওনার থেকে পরামর্শ আনা এটাই বাঞ্ছনীয়। কিন্তু ওনার উপর এই দায়িত্ব চাপাইয়া দিয়ে ওনাকে কষ্ট দেওয়াটা আর বোধহয় উচিত হবে না। এখন একটা মানে ওনাকে এখন অবসর বলবো যে ওনাকে এখন খেদমতের জন্য সকলেই ওনাকে ভাঙ্গাইয়া, ওনার নাম ভাঙ্গাইয়া ঢাকাকে তারিক স্কয়ার বানাইবার পরিকল্পনা করিয়া যে লোকগুলা আসছিল, যে লোকগুলাই উনার সাইনবোর্ড ব্যবহার করিয়া সেই মতিঝিল থেকে সচিবালয় পর্যন্ত অগ্নিসংযোগ করছিল, এরা এখনো থামে নাই এবং এদের ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। এজন্য আমি বলবো এই মুরব্বীকে আর না ভাঙ্গাবার জন্য। উনি সারা বাংলাদেশের মানুষের একজন শ্রদ্ধেয় পাত্র, ওনাকে খেদমত করেন। ওনাকে এখন এই দৈনন্দিন কর্মসূচি, এত বড় বড় প্রতিষ্ঠান হায়াতুল উলিয়া, তারপরে আপনার এই যে বেফাক, এরপরে হাটাজারি মাদ্রাসা, এরপরে হেফাজতে ইসলাম, এগুলা থেকে এখন ওনাকে একটু ফারাক করা উচিত। এজন্য যে ওনার এখন বিশ্রাম করা উচিত, ওনার খেদমত করা উচিত, প্রয়োজন। আলহামদুলিল্লাহ, আমি আপনার কাছে আরেকটু জানতে চাইবো, আমি অনুরোধ করব আপনি আমার কথায় মনে কষ্ট নিবেন না, রাগ করবেন না। আসলে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী হাফিজাহুল্লাহ উনি আমাদের সবার নয়নের মণি, কলিজার টুকরা। ওনাদের দোয়া আমাদের সকলের জন্যই দরকার। তো যেহেতু আপনিও বলছেন ওনাকে এই মুহূর্তে একটু বিশ্রাম দেওয়া দরকার, যেন ওনাকে আর আমরা ব্যবহার না করি, কারণ অনেকেই ব্যবহার করতেছেন। দুঃখজনক ব্যাপার, ওনার প্রাণপ্রিয় সন্তান মুহতারাম আনাস মাদানী, পৃথিবীর কোন সন্তান তার বাবার অমর্যাদা দেখতে চায় না, দেখতে পারে না। অতীব দুঃখের বিষয়, আজকে আনাস মাদানী নিজেই তার বাবাকে আল্লামা আহমদ শফী সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন। মনে হচ্ছে আনাস মাদানী লালবাগের মুফতি ফয়জুল্লাহ সাহেব সহ অনেককে নিয়ে আল্লামা আহমদ শফী সাহেবকে কলঙ্কিত করবার জন্য তাদের কি উদ্দেশ্য আল্লাহই জানে, বাস্তবায়ন করবার জন্য মাঠে নেমেছেন। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যেহেতু আপনি বলছেন আল্লামা আহমদ শফী হুজুরকে এই মুহূর্তে রেস্টে নেওয়া উচিত, তো কিছু কিছু কতিপয় দুষ্কৃতিকারী আল্লামা আহমদ শফী সাহেবের রেস্ট চান না। তারা চাইতেছেন আমৃত্য আহমদ শফী সাহেবকে সবগুলো জায়গা ক্ষমতায় রেখে তারা তাদের উদ্দেশ্য চরিতার্থ করবেন। তো আপনি
আমি আপনাকে আর সরকারের অংশ বলবো না, যেহেতু আমাকে নিষেধ করেছেন। আমি আপনাকে সরকারের শুভাকাঙ্ক্ষী হিসাবেই বলবো, আপনি কি অনুগ্রহপূর্বক বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়টি একটু আলোচনা করবেন যে আল্লামা আহমদ শফী সাহেব হুজুরকে বেফাক হাইয়া থেকে একটু বিশ্রামে পাঠানোর জন্য ব্যবস্থা নেবেন কিনা। কারণ আমি মনে করি দুষ্কৃতিকারীরা আল্লামা আহমদ শফী সাহেব হুজুর যদি রেস্টে চলে যান, তারা আর কোনো অন্যায় দুর্নীতি করার সুযোগ পাবে না, কারণ তাদের মূল শক্তি হচ্ছে আল্লামা আহমদ শফী। আর আমরা আল্লামা আহমদ শফী সাহেবের কাছে এতই দুর্বল, ওনার নামে কিছু বললে আমরা বিশ্বাস না হলেও বিশ্বাস করতে বাধ্য। তাই দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ করবার জন্য আল্লামা আহমদ শফী সাহেবকে বেফাক হাইয়ার নেতৃত্ব থেকে রেস্টে পাঠানোর জন্য, আমরা ওনাকে দূরে সরাইবার মতো মন্তব্য করবো না, রেস্টে পাঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। দেখেন, ধন্যবাদ আপনাকে। আমি তো ইসলামিক ফাউন্ডেশনের বোর্ডের গভর্নর হিসাবে এখনো সক্রিয় আছি। এটা উনাকে আপনার বিশ্রামে উনি কবে যাবেন এইটার জন্য প্রধানমন্ত্রী তার দায় নেবেন কেন? প্রধানমন্ত্রী বলবেন কেন? উনি যদি পারেন, যতদিন পারেন উনি ওনার দায়িত্ব পালন করবেন। আমরা ওনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি ওনার বিশ্রামের দরকার। তবে ওনার পরিবার এবং বেফাকে এখন যারা আছেন ওনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, তারাই তো এই কাজটা করবেন। এইখানে কেন প্রধানমন্ত্রীকে টেনে আনবেন? কেন উনি ওনাকে বলবেন যে আপনি বিশ্রামে যান? এটা তো উনি যখনই ওনার চিকিৎসার দরকার হয় তখন প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেন, নিজে খোঁজখবর নেন। একজন প্রধানমন্ত্রীর আলেমদের প্রতি, মুরব্বীদের প্রতি যে সম্মান উনি দেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত সম্মানিত করছেন। তো আমি বলবো যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার কোনো বিষয়ই না। এইটা হায়াতুল উলিয়া, বেফাক, হাটাজারি, ওখানে যারা আছেন তারা বিবেচনায় থাকা উচিত। এবং আমি তাদের কাছে আবদার জানাবো, আবেদন জানাবো তাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যে এই মুরব্বীকে আর কষ্ট দিয়েন না, আপনারা ওনাকে বিশ্রাম হওয়ার সুযোগ দেন। মিশে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদার রাহে নিজের জীবনটা সঁপে দাও। হায়রে নিজের জীবনটা সঁপে দাও।